হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তোমাদের যে ইংলিশ গ্রামার আছে সেই ইংলিশ গ্রামারের ন্যারেশন চেঞ্জ। তো তোমরা প্রত্যেকে দেখো, আমার হেডিং করাই আছে। অ্যাকচুয়ালি ন্যারেশন কি তোমাদেরকে সেটা বুঝতে হবে। দেখো, কোনো বক্তার বক্তব্যকে অন্য কোনো ব্যক্তির কাছে পরোক্ষভাবে বলাকেই ন্যারেশন বলে। যেরকম দেখো, সে বলেছিল আমি অসুস্থ, তাহলে অন্যর মাধ্যমে বলা হচ্ছে। সে বলেছিল আমি অসুস্থ, কে? সে। তাহলে এখানে দুটো ব্যক্তি আসছে, আমারটাকে কি অন্যের মাধ্যমে পরোক্ষভাবে বলছে, তো সেটাই অ্যাকচুয়ালি ন্যারেশন। দেখো, কোনো দেখে নাও ভালো করে, কোনো বক্তার বক্তব্য মানে কি? সে বলেছিল, মানে সে তো কোনো একজন বক্তা। যেরকম সে বলেছিল আমি অসুস্থ, সে বলেছিল আমি অসুস্থ। তাহলে দেখো, শুধু বাক্যটা সংজ্ঞাটা তো লিখলেই হবে না, সেটাকে বোঝাতে হবে তোমাদেরকে। সে কোনো বক্তার বক্তব্যকে, তাহলে কোনো বক্তার বক্তব্যকে অন্য কোনো ব্যক্তির কাছে পরোক্ষভাবে বলাকেই ন্যারেশন বলে। দেখো সেইটা, দেখো এর মাধ্যমে দেখো মিলে যাচ্ছে। সে বলেছিল আমি অসুস্থ, তাই তো? তাহলে আমারটাকে অন্যর মাধ্যমে বলেছে, আমার অসুস্থটা যে অন্যজনের মাধ্যমে তো বলেছিল। সে বলেছিল আমি অসুস্থ। দেখো, এবার তোমাদেরকে জানতে হবে যে ন্যারেশন কয় প্রকার ও কী কী। ন্যারেশন সাধারণত দুই প্রকার। এক হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে? তো ডাইরেক্ট স্পিচ কি বা ডাইরেক্ট ন্যারেশন কি? যে বাক্যে বক্তার কথা অবিকল উল্লেখ করা হয় তাকে ডাইরেক্ট স্পিচ বলে। যে বাক্যে বক্তার কথা অবিকল উল্লেখ করা হয় তাকে ডাইরেক্ট স্পিচ বলে। যেরকম এইটা হচ্ছে ডাইরেক্ট স্পিচের উদাহরণ। বুঝতে পেরেছ? এটা কিনা ডাইরেক্ট স্পিচের উদাহরণ। যেরকম হি সেইড আই অ্যাম ইল, এটা ইংরাজিটা কি? দেখো, হি সেইড আই অ্যাম ইল। সে বলেছিল আমি অসুস্থ। যে কোনো বাক্যে বক্তার কথা অবিকল উল্লেখ করা হচ্ছে, অবিকল তো উল্লেখ করেছে। সে বলেছিল আমি অসুস্থ আমি জানি, কিন্তু কে বলেছিল? সে বলেছিল আমি অসুস্থ, মানে অবিকল নকল করছে তো, সেটাই। এটাকে ডাইরেক্ট স্পিচ সেই জন্যই বলা হয়। এরপর তোমাদেরকে জানতে হবে যে ডাইরেক্ট স্পিচ তাহলে কি, তার উদাহরণ আমরা জেনে গেলাম। এরপর তোমাদেরকে জানতে হবে ইনডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচের উদাহরণ তোমাদেরকে জানতে হবে। দেখো, এরপরে তোমরা তো এর আগে শিখলে ডাইরেক্ট স্পিচ। এবার ইনডাইরেক্ট স্পিচ দেখো কেমন। ইনডাইরেক্ট স্পিচ বলতে দেখো, যে বাক্যে বক্তার কথা অবিকল উল্লেখ না করে, বক্তার কথাটা কিনা অবিকল উল্লেখ না করে সেই কথাটি সংবাদ হিসেবে বলা হয় তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। যেরকম এখানে এক্সাম্পল ধরো, এখানে তো এক্সাম্পল দেওয়া আছে। দেখো, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, সে বলেছিল সে অসুস্থ। তাহলে এটা কি? ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে সে বলেছিল সে অসুস্থ, তাই তো? অবিকল তো কিছু উল্লেখ করছে না, নকল করছে। কেউ এখানে নকল করছে? কেউ নকল করেনি। সে বলেছিল সে অসুস্থ বলে সে বলেছিল। এখানে তো নকল করার কোনো জায়গা নেই, কিন্তু ডাইরেক্টে নকল করবে। দেখো, ডাইরেক্টে কি বলেছিল? হি সেইড আই অ্যাম ইল, সে বলেছে আমি অসুস্থ। তাহলে সে তো নকল করছে আমারটাকে, তাই তো? তাহলে এখানে দেখো, যে বাক্যে বক্তার কথা অবিকল উল্লেখ না করে সেই কথাটি সংবাদ হিসাবে বলা হয় তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। আর ডাইরেক্ট স্পিচটা এর আগে শিখেছো। ডাইরেক্ট স্পিচের উদাহরণ এটা ছিল, আর ইনডাইরেক্ট স্পিচের উদাহরণ এটা। যেরকম সে বলেছে সে অসুস্থ, আর ডাইরেক্টে কি বলেছে? সে বলেছে আমি অসুস্থ। দুটো ডিফারেন্স বুঝতে পেরেছো ডাইরেক্ট আর ইনডাইরেক্টের? ঠিক আছে, আদৌ এগুলো মোটামুটি জেনে রাখো একটা। তোমাদের তো এগুলো জেনে রাখতে হয়, আর এক্সাম্পল করতে দেয় তোমাদেরকে, সেটা আমরা প্র্যাকটিস করব। তো তার আগে একটু তোমাদেরকে যেগুলো জেনে রাখা দরকার সেগুলো জানিয়ে রাখছি। দেখো, নেক্সট পার্টে যেটা দেখো, ডাইরেক্ট স্পিচ কয় প্রকার। দেখো এখানে ডাইরেক্ট স্পিচ কয় প্রকার। ডাইরেক্ট স্পিচ দেখো দুই প্রকার। বুঝতে পেরেছো? এক হচ্ছে রিপোর্টিং ভার্ব,
কি না, রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ দুই প্রকার, এক হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো তোমাদেরকে দেখো এখানে যেটা করতে হবে, আমি একটা উদাহরণ লিখেছি, সেখানে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং স্পিচ কোনটা, এটা তোমরা জেনে নাও ভালো করে। যেরকম হি সেইড আই অ্যাম ইল, তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কারণ একটা এক্সাম্পল দিয়ে বোঝাটা তোমাদের ভালো হবে, সেই জন্যই। দেখো তাহলে এখানে হিটা কি, হিটা হচ্ছে দ্য স্পিকার, বক্তার কাজ করছে, হিটা এখানে বক্তা, হিটা হচ্ছে দ্য স্পিকার, সেই জন্য। আচ্ছা, এই যে এখানে সেড লিখেছি না, সেড এটাকে কি বলে, এটাকে রিপোর্টিং ভার্ব বলে, ঠিক আছে। এই যে প্রথমে আছে রিপোর্টিং ভার্ব, এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। আর আই অ্যাম ইল এটাকে কি বলবো, এটাকে হচ্ছে রিপোর্টিং স্পিচ বলবো। আই অ্যাম ইলটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, তাই তো? কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং স্পিচ কোনটা, স্পিকার কোনটা, তোমরা এরকম একটা মানে গঠন যদি তোমাদের থাকে, ঠিক আছে, নেরেশনে বাক্য যদি একটা গঠন থাকে সেন্টেন্স, তোমরা তাহলে সেখান থেকে দেখেই বুঝতে পারবে যে কোনটা রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটা, দেখো সেইডটা, তাই তো, সেড টু থাকলেও সেটাও রিপোর্টিং ভার্ব হতুক, শেষ থাকলে সেটাও রিপোর্টিং ভার্ব হতুক। আর রিপোর্টিং স্পিচ কোনটা, দেখো কমা ইনভার্টেড কমার মধ্যে পুরোটা যেটা আছে এটাই রিপোর্টিং স্পিচ, শুনতে পেয়েছো? দেখো এই যে কমা আর এটা ইনভার্টেড কমার মধ্যে এটা আছে, কোটেশনের মধ্যে আছে, তো ডাবল কোটেশন, এটা হচ্ছে তোমার রিপোর্টিং স্পিচ। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এই পার্টটুকু। এরপর আমি নেক্সট পার্টে আসবো, একটু ভালো করে মন দিয়ে দেখো। তো তোমরা দেখো নেরেশন চেঞ্জ করার কিছু নিয়ম আছে, সেটা কি দেখো, আমরা যখন পার্সন বা পুরুষের পরিবর্তন করব, কি না, যখন পার্সন বা পুরুষের পরিবর্তন করব, পার্সন চেঞ্জ করব যখন, যেমন ডাইরেক্ট স্পিচে যদি ডাইরেক্টে যদি আই থাকে, তখন ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হবে, সেটা আই থাকলে হি, অথবা ছেলেদের ক্ষেত্রে হি আর মেয়েদের ক্ষেত্রে সি হয়ে যাবে, তাই তো। এরপরে দেখো উই থাকলে কি হয়ে যাবে, এখানে ইনডাইরেক্টে হয়ে যাবে দে। আচ্ছা, ডাইরেক্টে যদি মি থাকে, ইনডাইরেক্টে হয়ে যাবে হিম বা হার। এরপরে দেখো ডাইরেক্টে যদি আস থাকে, ইনডাইরেক্ট হয়ে যাবে দেম। ডাইরেক্টে যদি আওয়ার থাকে, ইনডাইরেক্ট হয়ে যাবে দেয়ার। ডাইরেক্টে যদি হিম থাকে, ইনডাইরেক্ট হয়ে যাবে হিজ। ডাইরেক্টে যদি মাই থাকে, ইনডাইরেক্ট হয়ে যাবে হিম হার হিজ। ডাইরেক্টে যদি মাই থাকে, ইনডাইরেক্টে কি হবে, হিম হতে পারে, হার হতে পারে, হিজও হতে পারে। আবার ডাইরেক্টে কিছু কিছু সময় ডাইরেক্টে মানে এই পার্টটা দেখে, মায়ের জায়গায় যদি হার থাকে, হার থাকলে কিন্তু হাড়ি হবে। ডাইরেক্টে যদি ডাইরেক্টে দেখবে কিছু কিছু সময় হার থাকে, ডাইরেক্টে হার থাকলে এখানে কিন্তু সেটা হাড়ি হয়ে যাবে ইনডাইরেক্টে। বুঝতে পেরেছো? এই পার্টটুকু কারো বুঝতে অসুবিধা নেই? প্রত্যেকে আশা করছি বুঝতে পেরেছো। প্রত্যেকে তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তো বন্ধুরা দেখো, সময়, স্থান আর অবস্থার যখন পরিবর্তন হয়, দেখো এখানে কি লিখেছে, দেখো সময়, স্থান ও অবস্থার যখন পরিবর্তন হয়, তখন ডাইরেক্ট স্পিচে যদি তোমার দিস থাকে, সেটা ইনডাইরেক্টের ক্ষেত্রে দিসটা কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে। ডাইরেক্টে যদি দিস থাকে, ইনডাইরেক্ট ক্ষেত্রে দোজ হয়ে যাবে। ডাইরেক্টে হেয়ার থাকলে, ইনডাইরেক্টে হয়ে যাবে দেয়ার। ডাইরেক্টে নাও থাকলে, ইনডাইরেক্টে হয়ে যাবে দেন। ডাইরেক্টে এগো থাকলে, ইনডাইরেক্ট হয়ে যাবে বিফোর। ডাইরেক্টে হেন্স থাকলে, ইনডাইরেক্ট হয়ে যাবে ডেন্স। ডাইরেক্টে টু ডে থাকলে, ইনডাইরেক্ট হয়ে যাবে দ্যাট ডে। প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে? কারণ এগুলো তোমরা যদি জানো, তবেই তোমরা নেরেশন চেঞ্জের যে সেন্টেন্সগুলো আমি যখন দেবো, তোমরা তখন সেটা করতে পারবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টকে ট্রান্সলেশন করতে পারবে। শুনতে পেয়েছো? তাহলে তোমরা প্রত্যেকে এটা খাতায় করে নাও। হয়ে গেছে প্রত্যেকের? ঠিক আছে, করে নাও। আরও আছে, আমি দেখো করাচ্ছি তোমাদের, দেখে নাও ভালো করে, আরও আছে। তো দেখো তোমরা জাস্ট থাকলে সেই ক্ষেত্রে দেন হবে, জাস্ট থাকলে দেন হয়। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। হেয়ার বাই থাকলে দেয়ার বাই হবে। দাস থাকলে সো হবে। লং থাকলে লং বিফোর হবে। লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর হবে। দেখো লাস্ট উইক থাকলে দ্য উইক বিফোর হবে।
নেক্সট মান্থ হলে দ্য ফলোয়িং মান্থ হবে, আর নেক্সট ইয়ার হলে দ্য ফলোয়িং ইয়ার হবে। এইগুলো দেখো ডাইরেক্টে এইগুলো থাকলে যখন সেটা ইনডাইরেক্টে কনভার্ট করবে তখন তোমাকে জাস্ট থাকলে সেখানে দিন বসিয়ে দেবে টুক করে, ঠিক আছে। এইগুলো তোমাদের হয়ে গেল। এরপর দেখো টেন্সগত বা ভার্বগত কি কি পরিবর্তন হবে। টেন্সগত বা ভার্বগত কি কি পরিবর্তন হবে তোমাদেরকে সেইগুলো দেখতে হবে। টেন্সগত বা ভার্বগত কিছু পরিবর্তন হয় সেটা ভালো করে মন দিয়ে দেখো। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখো টেন্সগত বা ভার্বগত পরিবর্তন তোমাদের কি কি হবে। টেন্সগত বা ভার্বগত পরিবর্তনগুলো দেখে নাও ভালো করে। ডাইরেক্ট আর ইনডাইরেক্টের ক্ষেত্রে ডাইরেক্টে যদি দেখো, ডাইরেক্টে যদি পাস্ট নয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, সেটা যখন তুমি ইনডাইরেক্টে করবে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দেখো এরপরে দেখো পাস্ট ইনডিফিনাইট থাকলে, পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে এদিকটা যদি দেখো ডাইরেক্টে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে যদি তোমার সেন্টেন্সটা গঠন হয়ে থাকে তাহলে সেটা যখন ইনডাইরেক্ট করবে তখন পাস্ট পারফেক্ট হয়ে যাবে। দেখো পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দেখো এইটা যেরকম প্রেজেন্ট ছিল সব পাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা যখন পাস্ট থাকবে তাহলে তখন দেখো কী হচ্ছে, পাস্ট ইনডিফিনাইট থাকলে এটা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এরপরে দেখো এখানে তাহলে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে তো হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি থাকে কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, তাই তো। ওই জন্য কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট থাকলে যেটা আছে সেটাই তোমার ইনডাইরেক্টে বসে যাবে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ইনডাইরেক্টে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আকারেই বসে যাবে। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করছি। তো বন্ধুরা দেখো রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে দেখো ডাইরেক্ট স্পিচে দেখো যদি সেড থাকে, সেড থাকলে হয়ে যাবে সেটা সেড, আর যদি সেড টু থাকে সেটা হয়ে যাবে টোল্ড। সেড থাকলে সেড হবে, ডাইরেক্টে যদি সেড থাকে ইনডাইরেক্টে কী হবে, সেডই হবে। কিন্তু যদি সেড টু থাকে ডাইরেক্টে সেড টু থাকে ইনডাইরেক্টে তখন টোল্ড হয়ে যাবে, এটা দেখো পাস্ট, ঠিক আছে। এরপরে দেখো সে থাকলে সে হবে, সে টু থাকলে টেল হবে, সেইজ থাকলে সেইজ হবে, সে টু থাকলে সেইজ টু থাকলে টেলস হবে, সেইজ টু থাকলে হয়ে যাবে টেলস। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এটা হচ্ছে তোমার দেখো প্রেজেন্ট, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট, এগুলো সবই প্রেজেন্ট ফর্ম, আর এগুলো কিন্তু পাস্ট ফর্ম, ঠিক আছে। এগুলো পাস্ট ফর্ম আর এগুলো প্রেজেন্ট ফর্ম। তো এরপর দেখো তোমাদেরকে সেন্টেন্স টাইপ মানে কয় প্রকার, তোমরা কয় প্রকার জানো প্রত্যেকে বলো। তো বন্ধুরা এখন আমাদেরকে যেটা জানতে হবে দেখো সেন্টেন্স টাইপ, দেখো আমি 5 প্রকার যে সেন্টেন্স তোমাদের আমরা যে মানে পরিবর্তন করব যখন, দেখো প্রথম হচ্ছে দেখো যে 5 প্রকার সেন্টেন্সের টাইপ, প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। দেখো নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। 3 নাম্বার আছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য। দেখো 4 নাম্বার আছে অপটেটিভ সেন্টেন্স প্রার্থনা বা ইচ্ছাবোধক বাক্য। 5 নাম্বার আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আবেগ সূচক বাক্য। তো বন্ধুরা তোমাদের আজকে এখানে আমি ক্লাসটা শেষ করব। তো তার আগে তোমাদেরকে জানাতে চাই দেখো পরের যে পার্ট 2 ক্লাসটা তোমাদের টেন্সের মানে নারেশন চেঞ্জের উপর আসতে চলেছে, সেখানে দেখো আমি এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এই অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেখানে। তো বন্ধুরা তোমাদেরকে বলো তোমরা যদি সেটা সবার আগে পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, তাহলে সবার আগে তোমরা সেটা পেয়ে যাবে। আর আমি এইভাবে ধারাবাহিকভাবে করে যাব। তো বন্ধুরা টেন্স করিয়েছি, ভয়েস চেঞ্জ করিয়েছি, এরপর আমরা নারেশন চেঞ্জ ধরেছি, এভাবে পার্ট বাই পার্ট আমরা গ্রামাটিক্যাল পার্টগুলো করাবো। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি
টেন্স কিংবা ভয়েস চেঞ্জ পেতে যাও তাহলে ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, ওখান থেকে ওই ক্লাসগুলি দেখে নিতে পারবে। কারণ ওই ক্লাসগুলি তোমরা যদি দেখে থাকো তাহলে এটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এছাড়া ভিডিওর স্ক্রিনেও তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া উপরে যে আই বাটন আছে না, এই আই বাটনে ক্লিক করলেও তোমরা নোটি পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে।